বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। সব কিছু ঠিক থাকারই কথা, তারপর প্রবলেম হলে জানাবে। বন্ধুদেরকে একটু মেনশন দাও, আর কোনো অসুবিধা হলে জানাই। কিছুক্ষণ সময় নিচ্ছি, হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম আর রহমতুল্লাহ। তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন দাও তো। সালাম আর রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমরা গত দুটি ক্লাস ধরে আমরা জারণ বিজারণ বিক্রিয়া সমতা সাধন করছিলাম। আর কিছু অংশ বাকি আছে, সেই অংশগুলো আমাদের দেখা দরকার। তো আশা করছি আমরা আজকে জারণ বিজারণ বিক্রিয়ার সমতা সাধন অংশটুকু শেষ করে দিতে পারবো ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শুরু করা যায় তাহলে, তাই না? আচ্ছা, তোমরা গত ক্লাস পর্যন্ত যে অংশগুলো করেছিলে সে অংশগুলো আর কয়টা ক্লাস লাগবে আজকে করার পর আশা করছি আর একটা ক্লাস করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আজকে সমতা সাধন কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা জারণ বিজারণ বিক্রিয়ার যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো কিছুটা করলেই আমাদের হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তারপরে যদি লাগে আরও দেবো ক্লাস। আচ্ছা, এখন আমাদের জারণ বিজারণ সমতা সাধনের এর আগে সম্ভবত আমরা 4টা বা 5টা অর্থাৎ একই নিয়মের অনুরূপ একটা হোমওয়ার্ক তোমাদেরকে করতে বলেছিলাম, সেটা পারার কথা। তো এখন আমরা এক্সাম্পল 6 দিতে পারি, যে আজকের এটা সিরিয়াল নাম্বার এক্সাম্পল 6। আচ্ছা, এক্ষেত্রে এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও। যদি এরকমটা থাকে, পটাশিয়াম ডাইক্রোমেট K2CR2O7 হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পটাশিয়াম আয়োডাইড লবণের বিক্রিয়া, দিস ইজ, এই বিক্রিয়ায় সমতা সাধন যদি করতে বলা হয়, তাইলে এইটার সমতা সাধন আমরা কিভাবে করব? আসলে যতগুলো সমতা সাধন করলাম আমরা, সবগুলোর বেসিক নিয়ম কিন্তু একই। তার মানে তোমাকে দেখতে হবে যে এখান থেকে কি কি প্রোডাকশন হবে। এর আগে আমরা অম্লীয় মাধ্যম হিসেবে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করেছি, কিন্তু এখন আমরা অম্লীয় মাধ্যম যদি HCl দেয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বিক্রিয়াটা কিভাবে করব। তাহলে একটা কথা তোমাকে আগেই দেখতে হবে, ফাইন্ড আউট করতে হবে যে এখানে জারক এবং বিজারক আসলে কোনটা। পটাশিয়াম ডাইক্রোমেটকে আমরা মার্কামারা জারক বলেছিলাম, বিখ্যাত জারক, ঠিক আছে? তার মানে এদেরকে দেখে তোমাকে চিনতে হবে এটা জারক। ঠিক তাই পটাশিয়াম আয়োডাইড এখানে হচ্ছে বিজারক হিসেবে কাজ করে। আর
অ্যাসিড সে তো ঘটক বা মাধ্যম হিসেবে কাজ করবে, তাই না? সো তাহলে দেখো একটু, তাহলে এখানে যে থিমটুকু তোমাদেরকে শিখিয়েছিলাম, জারক এবং বিজারকের ধাতুগুলো অ্যাসিডের ঋণাত্মক অংশে যুক্ত হবে। তাহলে অ্যাসিডের ঋণাত্মক অংশ কোনটা? নিশ্চয়ই ক্লোরাইড অংশ। তাহলে এর সাথে যদি যুক্ত হয় তাহলে এটা মাইনাস আর দিস ইজ প্লাস অংশ। তাহলে এখানে যুক্ত যদি হয়, দেখো তো পটাশিয়াম যুক্ত হইলে পটাশিয়াম ক্লোরাইড হবে, ক্রোমিয়াম যুক্ত হলে ক্রোমিক ক্লোরাইড তৈরি হবে। এছাড়া এখান থেকে দেখো আয়োডাইড লবণ থেকে সবসময় মনে রাখবে আয়োডিন মুক্ত হয়, অর্থাৎ আয়োডিন অণুতে পরিণত হয়। তাহলে সেক্ষেত্রে এখান থেকে আয়োডিন রূপান্তরিত হবে। এরপর লাস্ট যেটা কমন উৎপাদ সেটা আমরা জানি আগে থেকে, যে জারকের অক্সিজেন আর দিস ইজ অ্যাসিড বা মাধ্যমের হাইড্রোজেন, এইটুকু মিলিয়ে পানি তৈরি করবে। সো দিস ইজ ওয়াটার। তাহলে একই ধাঁচে আমাদের প্রোডাকশন নির্ণয় করার টেকনিকটা আমরা শিখে নিয়েছি। এর আগেও আমরা এটা শিখেছি প্রিভিয়াস ক্লাসগুলোতে, আজকেও এটা দেখে নিলাম যে কিভাবে উৎপাদ গঠন করতে হয়। তাহলে এটা আমাদের জন্য সহজ। এবার এখান থেকে একটু দেখার দরকার, প্রতিবারের মতো এবারেও দেখো পটাশিয়ামের জারণ মানের কোনো চেঞ্জ নাই, কিন্তু খেয়াল করি এখানে পটাশিয়ামের জারণ মান যদি তুমি খেয়াল করো, পটাশিয়াম এখানে +1, কয়টা আছে সেটা বিষয় না, আমি বলেছি কয়টা আছে সেটা বিষয় না, একটি করে তুলনা করতে হয়। তাহলে একটার জারণ মান +1, তাহলে দুইটা আছে। তাহলে ক্রোমেট আয়ন এখানে -2, ডাইক্রোমেট আয়ন, ঠিক আছে, ওকে। তাহলে এটা +1, এটা -1, এটা +1, এটা নিশ্চয়ই -1, ঠিক তাই। তাকিয়ে দেখো এখানে পটাশিয়াম +1, ক্লোরাইড -1। আবার ক্রোমিয়াম এখানে +3 আর ক্লোরিন -1, তিনটা আছে তাই মানে 3 দিয়ে গুণ করলাম। মুক্ত অবস্থায় এখানে জারণ মান দিস ইজ এই বাবুটা 0। তাহলে তুমি খেয়াল করে দেখো এখানে পটাশিয়াম +1 +1 +1 অলওয়েজ, ক্লোরিন -1 -1 -1 অলওয়েজ। তার মানে ক্লোরিন এবং পটাশিয়াম এখানে স্পেকটেটর আয়ন বা দর্শক আয়ন, তাই না বলো তো? ওকে, তাহলে দর্শক আয়ন যারা, তাদেরকে আমরা নিশ্চয়ই দ্রবণ থেকে বিতাড়িত করব, তাই না? দিস ইজ এইটুকু অংশ দর্শক, এখানে ক্লোরাইড দর্শক, এখানে পটাশিয়াম দর্শক, এখানে এটা এতিম সন্তান, মনে আছে নিশ্চয়ই তোমাদের যে একটা যৌগের মধ্যে যদি দুটি অংশই স্পেকটেটর আয়ন হয়, দর্শক আয়ন হয়, তাইলে টোটালটাকে আমরা বলেছিলাম এতিম সন্তান, মনে রাখার জন্য জাস্ট। এখান থেকে কে যাবে? ক্লোরিন 3টা চলে যাবে। তাহলে গেলে কি কি থাকলো? তাহলে এবার দেখি, এখান থেকে থাকলো Cr2O7 2- ডাইক্রোমেট থাকলো, মাধ্যম হিসেবে অ্যাসিডিক মিডিয়া প্রোটন থাকবে। এরপর আয়োডাইড আয়ন এখানে থেকে যাবে। বিক্রিয়া শেষে প্রোডাকশন যেটা হচ্ছে সেখানে দেখো ক্রোমিয়াম 3+ থাকবে, এরপরে আয়োডিন থাকবে এবং এখানে পানি থাকবে। এইটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছি সবাই, এইটুকু সবাই বুঝতে পেরেছি। আচ্ছা, এবারে আমাদের ধারাবাহিক প্রক্রিয়ায়, তার মানে আমরা এইটুকু বুঝবো, যেহেতু এটা টোটাল জারণ বিজারণ বিক্রিয়া, তো জারণ বিজারণ বিক্রিয়ায় দুইটা পার্ট থাকে, জারণ অর্ধ বিক্রিয়া আর বিজারণ অর্ধ বিক্রিয়া, তাই না? তাহলে এই জারণ এবং বিজারণ অর্ধ বিক্রিয়াটাকে বরাবরের মতোই আলাদা করে লিখবো। ফার্স্টলি দেখো Cr2O7 2- থেকে আমরা জানি এখান থেকে তৈরি হয়েছে Cr3+ তৈরি হয়েছে। তবে জারক পদার্থের সাথে অ্যাসিডিক মিডিয়া সেটাও জারক, তাই অ্যাসিডটাকে জারক পদার্থের সাথে রাখতে হয়। এবং জারক পদার্থ আর মানে কি জারকের অক্সিজেন আর এই অ্যাসিডের হাইড্রোজেন মিলে যেহেতু পানি তৈরি করে, তাই উৎপাদে এই জারকের সাথে পানি রাখতে হয়, ঠিক আছে? তাহলে এইটা আমরা একটা বিক্রিয়ার অর্ধেক পার্ট লিখলাম, ঠিক তাই। নেক্সট দ্বিতীয় বিক্রিয়া কি ঘটেছে দেখো, দ্বিতীয় বিক্রিয়া ঘটেছে এখানে আয়োডাইড এই অংশ থেকে তৈরি হচ্ছে আয়োডিন অণু তৈরি হচ্ছে। প্রথম অংশটুকু এটা এর আগেও প্রিভিয়াস কোনো একটা বিক্রিয়াতে আমরা করেছি, সম্ভবত সেটা 2 নম্বর বিক্রিয়া ছিল, সেই 2 নম্বর বিক্রিয়াতে দেখেছি আমরা। তাই এটা নিয়ে আমাদের এগেইন আরেকবার রিভিশন হয়ে যাক, ঠিক আছে? কারণ এর আগেও করেছি, আরেকবার দেখছি। দেখো তো এখানে টোটালি একটা ক্রোমিয়ামের জারণ মান আসে +6, কিন্তু
একটা ক্রোমিয়ামের জারণ মান আসে +6। বোঝানোর জন্য আমি আরেকবার এখানে অবতারণা করছি। দেখো এই ক্রোমিয়ামের দুইটাকে আমরা একটু আগে উজ্জ্ব করে রাখলাম বোঝানোর জন্য, ঠিক আছে? তাহলে দেখো এখানে ক্রোমিয়ামের একটার জারণ মান +6, ঠিক তাই এখানে একটা ক্রোমিয়ামের জারণ মান +3 হয়েছে। তাহলে টোটাল ইলেকট্রনীয় চেঞ্জ কত গ্রহণ করেছে? 3টা। তাহলে আমি এখানে 3টা ইলেকট্রন গ্রহণ লিখলাম, তোমরা আগে লিখো না, হ্যাঁ আমি আগে লেখা কমপ্লিট করি তারপরে করো, কারণ আমি স্টেপ বাই স্টেপ মুছতে পারছি কিন্তু তোমরা তো পারবে না। তাহলে 3টা ইলেকট্রন গ্রহণ করলো একটা ক্রোমিয়াম +6 থেকে একটা ক্রোমিয়াম +3 হওয়ার সময় 3টা জারণ মান হ্রাস পেয়েছে ধনাত্মক, ফলে 3টা ইলেকট্রন গ্রহণ করেছে। এখন কথা বলো তো, একটা ক্রোমিয়াম এখানে থাকলে একটা ক্রোমিয়াম ইটস ওকে, কিন্তু ক্রোমিয়াম তো আছে আমার এখানে 2টা, তাহলে এখানে সমতা করে 2টা বানাতে হবে তোমাকে। একটা ক্রোমিয়াম যদি 3টা ইলেকট্রন গ্রহণ করে, 2টা ক্রোমিয়াম মিলে মোট 6টা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে এখানে তোমাকে 6 বানাতে হবে। এর আগে শিখেছি এটা, কিন্তু এটুকু ক্লিয়ার। এরপর তাকিয়ে দেখো, আমি বলেছিলাম এবার প্রোটন এবং কি পানির সমতা করব। তার জন্য কি শিখেছিলাম বলো তো? যতগুলি অক্সিজেন থাকবে জারকের অণুতে, পানি হবে ততগুলি, পানি হবে যতগুলি, প্রোটন হবে তার দ্বিগুণ সংখ্যক, তার মানে 14টা প্রোটন আসবে। তাহলে আলটিমেটলি এটা প্রিভিয়াস রিঅ্যাকশনকে আরেকবার আমরা রিভাইজ করে ফেললাম, ঠিক আছে? ওকে, এখন এইটা জারণ না, এটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ হয়েছে, এটা বিজারণ অর্ধ বিক্রিয়া। এখন বিজারণ অর্ধ বিক্রিয়া যেহেতু হইল, এটা লিখে ফেলি একটু, দিস ইজ বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। এরপর দেখো এখানে আয়োডাইড থেকে আয়োডিন হচ্ছে, আয়োডাইড থেকে আয়োডিন হচ্ছে। তো এটার একটু কনসেপ্টটাকে একটু এইভাবে দেখো, যে একটা আয়োডিন পরমাণু, আয়ন থেকে একটা আয়োডিন পরমাণু যদি হয়, আগে এইটুকু বুঝো, জাস্ট একটা আয়োডিন পরমাণু চিন্তা করি আগে। তাহলে এটার জন্যে মুক্ত অবস্থায় এর জারণ মান 0। আচ্ছা বলো তো, -1 থেকে যদি 0 হতে হয়, তুমি ঋণী ছিলে 1 টাকা, তুমি মুক্ত হতে চাও, তাহলে ওই 1 টাকা দান করতে হবে। সো এখান থেকে একটা ইলেকট্রনকে আমরা ছেড়ে দিলাম, দান করলাম। তাহলে ইলেকট্রন ছাড়ন মানে কি? জারণ অর্ধ বিক্রিয়া। কিন্তু খেয়াল করি একটু, এখানে এই বাবুটা আছে হচ্ছে কয়টা? 2টা হিসেবে আছে। তাহলে এখানে যদি 2টা পরমাণু নেই, তাহলে নিশ্চয়ই এখানে 2টা আয়ন লাগবে, তখন 2টো ইলেকট্রন ছাড়তে হবে, তাই না? কথা বলো। তাহলে এইটুকু বুঝলে কিনা সেটা আমাকে একটু জানাও তোমরা, যে ভাইয়া আমি এইটুকু বুঝেছি, খুব সুন্দর করে একটু কমেন্টে জানাও। কারণ আমাদের 2টা কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা শুধুমাত্র কি করব? এখন যোগ করব। তাহলে এইটুকু একটু ভাইয়ারা জানাও তো আমাকে, একটু জানাও কমপ্লিট হইল কিনা। ওকে, থ্যাংক ইউ, বুঝতে পেরেছো আশা করছি। একটু ফাস্টলি কমেন্ট কইরো তোমরা। আচ্ছা, ওকে, এখন একটু দেখো আমাদের একটা কনসেপ্ট, আরেকটা কনসেপ্ট কি ছিল বলো তো? সরি, জারণ বিজারণ বিক্রিয়ায় তোমার সমতা সাধন করতে হবে, ঠিক আছে? সমতা সাধন বলতে কি? ইলেকট্রনের সমতা। তো এখানে 6টা খাবে, 2টা দিয়ে কি ওর চলবে? চলবে না কিন্তু। তাহলে আমি যদি এইটার 6টা ইলেকট্রন ও যেহেতু খাবে, আমি যদি 6টা ছাড়তে চাই, তাহলে আলটিমেটলি দেখো তো, ইলেকট্রনের সমতা করতে গেলে এখানে 2টি ইলেকট্রন ছাড়ে, কিন্তু 6টা ইলেকট্রন ছাড়তে চাইলে নিশ্চয়ই আলটিমেটলি আমাকে একে কত দিয়ে গুণ করতে হবে বলো তো? দিস ইজ, এখানে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি যদি এই সমীকরণকে 3 দিয়ে গুণ করি, দেখো 3 দিয়ে যদি গুণ করি, তাহলে পরের লাইনে আমরা ঠিক করে নিতে পারবো। আমি এই লাইনে করছি, দেখো তাহলে 3 দুগুণ এখানে কত হবে বলো তো? একটু কারেকশন করে লিখছি। 3 দিয়ে গুণ করলে এটা তখন 6 হয়ে যাবে, এটা 3 দুগুণ 6 হয়ে যাবে, এখানে কত হবে? 3 অণু হয়ে যাবে। তাহলে ওটা যদি জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া থাকে, এইটাকে হেডিংস দিবা তোমরা তখন কি? দিস ইজ জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। ওকে,
তাহলে এইটুকু আমাদের কমপ্লিট হয়েছে। যেহেতু ইলেকট্রনের সংখ্যা আমরা সমতা করে ফেলতে পেরেছি, এইবার তাহলে আমরা যে কাজটা করব, এবার সামেশন করে ফেলবো। লিখে ফেলো ঝটপট। দিস ইজ সামেশন করলে এখান থেকে ইলেকট্রন ইলেকট্রন চল যায়গা, ওকে। তাহলে থাকলো Cr2O7 2 মাইনাস, তার সাথে 14টা প্রোটন থাকলো। নেক্সট 6টা আয়োডাইড আয়ন থাকলো। অ্যান্ড ফাইনালি ক্রোমিয়াম 3+, কয়টা? 2টা। আয়োডিন অণু কয়টা মুক্ত হয়েছে? 3টা। আর পানি পেয়েছি কয়টা? 7টা। এইটা 100% বিশুদ্ধ এবং বিজ্ঞানসম্মত সমীকরণ। হয়েছে? আচ্ছা, এখন এইবার আমাদের এইটা পর্যন্ত করতে পারলেই ওকে। কিন্তু যাদেরকে আমরা দর্শক আয়ন হিসেবে মূল বিক্রিয়ার অংশে রাখি নাই, তাদেরকে যদি নিয়ে আসতে চাই, তাহলে বরাবরের মতোই আমরা যে আয়নগুলোকে পাঠিয়ে দিয়েছিলাম তাদেরকে নিয়ে আসবো। নিশ্চয়ই এখানে আসবে পটাশিয়াম, তাই না বলো তো? সো মনে আছে, খাতা একটু উল্টালেই দেখতে পাবে তোমরা। নিয়ে চলে আসি। তাহলে এখানে ছিল পটাশিয়াম K2Cr2O7, তাহলে এটা পূর্ণ যৌগ হয়ে গেল আয়ন থেকে। এখন একটু তাকাবে, এর আগে সালফিউরিক অ্যাসিড, আমাদের এক অণু সালফিউরিক অ্যাসিডে প্রোটন নির্গত হয় কয়টা? 2টা। কিন্তু এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা থেকে একটা প্রোটন নির্গত হয়। তাহলে 14টা প্রোটন পাওয়ার জন্যে তোমাকে 14টা এই সেলই নিতে হবে। এরপর এর সাথে কে ছিল বলো তো? পটাশিয়াম আয়োডাইড। কয়টা আসলো সমতা করার পর? 6টা। এরপরে দিস ইজ, এখানে হবে ক্রোমিক ক্লোরাইড CrCl3, সামনে আছে কত? 2 যোগ, এরপরে দেখো 3 অণু আয়োডিন, আর দিস ইজ 7 অণু পানি। এতিম সন্তানের কথা ভুলে যাও তোমরা মাঝে মধ্যে। দিস ইজ এতিম সন্তান পটাশিয়াম ক্লোরাইড। লিখে ফেলো, দিস ইজ এতিম সন্তানকেও আমরা নিয়ে এসেছি। এইটুকু তুলে ফেলো, ঝটপট তুলে ফেলো। হয়েছে? এইটুকু বুঝেছি আমরা। আচ্ছা, এখন এইটা নিয়ে আসার পর সব কিছুই কমপ্লিট হয়েছে, কিন্তু একটা জিনিস একটু খেয়াল করতে হবে যে টোটালি আমাদের পটাশিয়াম কতগুলি আছে আর ক্লোরিন কতগুলি আছে, মিলেছে কিনা। কারণ ক্রোমিয়াম মিলে গেছে 2টা, তারপরে দেখো পটাশিয়াম 6টা, পটাশিয়াম হচ্ছে এখনো মিলে নাই, ঠিক আছে, আমরা মেলাবো। তো সেক্ষেত্রে এখানে যদি আমরা দেখি, পটাশিয়াম এখানে আছে 2টা আর এখানে আছে 6টা, এই মিলে 8টা। তাহলে আমি যদি পটাশিয়ামকে এখানে 8 বানাই, তাহলে আমার এপারে 8টা ওপারে 8টা মিলেছে। এবার ক্লোরিনের দিকে একটু তাকাবো আমরা। ক্লোরিন দেখো এই পাশে আছে 14টা, তাহলে এদিকে হইল 8টা আর এখানে 3 দুগুণে 6টা, এই মিলে 14টা। আমার মনে হয় সব কিছু এবার মিলে গেছে। শুধুমাত্র পটাশিয়ামকে মিলানোর জন্য এবং এই সেলকে মিলানোর জন্য, যেটা পটাশিয়াম ক্লোরাইড, তার সামনে 8 দিয়ে গুণ দিলেই দিস ইজ কমপ্লিট হয়ে গেছে এই বিক্রিয়াটা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। সবাই বুঝতে পেরেছো আশা করি। এটার বিষয়ে কোনো অভিযোগ আছে কিনা একটু জানাও। দিস ইজ লাল কালারটা, এটা খুব ভালো দেখা যাচ্ছে না ভিডিওতে সম্ভবত, আমি এটা একটু কারেকশন করে দিই। হ্যাঁ, দিস এখানে কত আছে দেখো তো? 6 আছে সম্ভবত। দিস ইজ, এটা 6 6, হ্যাঁ ঠিক আছে। ওকে, কমপ্লিট কিনা একটু জানাও, সবাই একটু জানাও কমপ্লিট কিনা। আশা করছি এটা তোমাদের হয়ে গেছে এবং সবাই বুঝতে পেরেছ। এরপর আরেকটা খুব ইম্পর্টেন্ট এবং মজার একটা আমরা বিক্রিয়া দেখব এখন। ওকে, লিখো, এটা গেল এক্সাম্পল, কত নাম্বার গেল বলো তো? এক্সাম্পল 6। এবার এক্সাম্পল 7 লিখো। এক্সাম্পল 7 অধিকাংশ আমি করে দিলাম, কিন্তু ম্যাক্সিমামই করে দিলাম, তোমাদের কোনোটারই প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে?
ওকে, এবার লিখো সোডিয়াম থায়োসালফেট এর সাথে সোডিয়াম থায়োসালফেট Na2S2O3 এর সাথে আয়োডিন এর বিক্রিয়া। সোডিয়াম থায়োসালফেট এর সাথে আয়োডিনের বিক্রিয়া মনে হতে পারে ছোট্ট জিনিস, কিন্তু আসলে না, এর অনেক ঝাল আছে। ছোট সাপের বিষ বেশি, কথা বলে না, আসলে তার মানে পাওয়ার বেশি, ভোল্টেজ বেশি, ঠিক আছে। তো এটাও আমরা দেখব। দেখো, তো এখান থেকে কিছু জিনিস আমরা আসলে এর আগে কখনো এই বিক্রিয়াগুলো করিনি, তাই পারি নাই বা পারছি না, কিন্তু এটার সম্বন্ধে যে মূল কথাগুলো আছে সেটা সম্বন্ধে যদি আমি একবার তোমাদেরকে বলে দিই, তাহলে তোমাদের পরিচিত হয়ে যাবে, জানা হয়ে যাবে। তো এখন এর আগে বলেছিলাম যে আজ যৌগগুলো ইক হয় আর ইক যৌগগুলো আস হয়। আবার পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে ম্যাঙ্গানিজ +7 থেকে +2 আয়নে পরিণত হয়, ক্রোমিয়াম +6 থেকে +3 তে পরিণত হয়। ঠিক তাই তোমাকে এটা এবার জানতে হবে, ফার্স্ট টাইম জানবো, এরপর থেকে পরের টাইম থেকে সবগুলো আমার ব্রেনের মধ্যে থাকবে। কীরকম? থায়োসালফেট যৌগগুলো বিক্রিয়া শেষে টেট্রাথায়োনেট হবে। কি বললাম বলো তো? থায়োসালফেট এটা বিক্রিয়া শেষে বা জারিত হয়ে টেট্রাথায়োনেটে পরিণত হবে। তাইলে তার সংকেত কি হবে? সোডিয়াম বাদ দিয়ে বাকি অংশটুকুকে ডবল করে দিলে টেট্রাথায়োনেট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখি কি হয়। এখান থেকে প্রোডাকশন পাবো আমরা Na2, এটা ঠিক থাকবে, এর পরের অংশ ডবল হবে S4O6। দেখো, আচ্ছা, এখন এখান থেকে বরাবরের মতোই কাজটা করতে হবে আমাদেরকে। কি কাজ করতে হবে দেখো, এবার আমাদের এখান থেকে দর্শক আয়নটাকে খুঁজে বের করতে হবে। তো বারবার তোমার কষ্ট করার দরকার নাই, সোডিয়াম সবসময় দর্শক আয়ন হয়, সোডিয়াম সবসময় দর্শক আয়ন হয়। তুমি সার্চ করলেও দেখতে পাবে যে এখানে সোডিয়ামের জারণ মান দেখো +1, কয়টা সোডিয়াম? 2টা। এরপর মুক্ত অবস্থায় এই বাবুটা 0, তাহলে এটা যদি +2 হয় তাহলে নিশ্চয়ই সামগ্রিক থায়োসালফেটের জারণ মান -2। আবার দেখো, এখানে আমি যদি লিখি যে এইটা সোডিয়াম +1, 2টা আছে, টেট্রাথায়োনেট দিস ইজ, তাহলে -2, সোডিয়াম এখানে +1, আয়োডাইড -1। এখান থেকে খেয়াল করলে তুমি দেখতে পাবে যে কোনটা আসলে জারণ মান চেঞ্জ হয়েছে আর কোনটার জারণ মান চেঞ্জ হয়নি। তুমি খেয়াল করো, সোডিয়ামের কোনো চেঞ্জ হয়নি, বিক্রিয়কেও যা উৎপাদেও তা। আবার মনে হতে পারে যে এখানেও -2, এখানেও -2, না, -2 জারণ মান হইলেও এটা থায়োসালফেটের -2 আর এটা টেট্রাথায়োনেটের -2, দুইটা আয়নই আলাদা। তাহলে জারণ মান একই হইলেও জিনিস তো একই না, তাই না বলো তো? সো তাহলে এখানে শুধুমাত্র দেখতে পাচ্ছি সোডিয়ামেরই কোনো চেঞ্জ হয়নি, সোডিয়ামের জারণ মানের কোনো চেঞ্জ হয়নি। তাহলে দর্শক আয়ন হিসেবে তাকে আমরা পাঠিয়ে দিই গ্যালারিতে। ক্লিয়ার? এখান থেকে পাঠালাম, এখান থেকে পাঠালাম, এখান থেকেও পাঠালাম। তাহলে পাঠালে কি হলো দেখি, দিস ইজ, এখান থেকে পাবো আমরা S2O3 পাবো 2-, তার সাথে আয়োডিন থাকবে, বিক্রিয়া শেষে S4O6 2- থাকবে, এবং এখান থেকে আয়োডাইড আয়ন থাকবে। জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া, এইটাকে একটু আমরা সেপারেট করে লিখবো, ঠিক আছে। তো সেপারেট করে লিখলে আমার কি আসবে দেখো, ফার্স্টলি এখানে S2O3 এইটা 2- থেকে যদি S4O6 2- গঠন হয়, এটা হচ্ছে 1 নম্বর রিয়াকশান। অ্যান্ড অ্যানাদার রিয়াকশান দেখো, এখানে আর কিন্তু কোনো উৎপাদ নাই বা বিক্রিয়ক নাই, এখানে আয়োডিন অণু থেকে আয়োডাইড আয়ন হচ্ছে। ওকে, তো প্রথমত আমাদের এখানে থায়োসালফেট থেকে টেট্রাথায়োনেট হওয়ার সময় জারণ মানের কি পরিবর্তন হচ্ছে সেইটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে। এটা আমি রাফ করে বুঝাবো তোমাদেরকে। নেট কি সত্যি প্রবলেম হচ্ছে?
এখন ঠিক আছে কিনা একটু জানাও তো। এখন ঠিক আছে কিনা একটু জানিও। আচ্ছা, ওকে, হতেই পারে। হ্যাঁ, এটা যেহেতু আসলে প্রযুক্তির ব্যাপার, কখনো কখনো এটা তো আসলে টাওয়ারের উপর নির্ভর করে। ঠিক আছে, ওকে। তারপরেও একটু জানাবে আমাকে, ঠিক আছে? কোনো প্রবলেম হলে, যেমন গত ক্লাসে যেটা হয়েছিল, আমি নেট চলে গেছে, আমি 8-10 মিনিট ধরে ক্লাস নিয়েই যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার একটু চলে আসি, তাহলে এটার একটু ব্যাপার আছে। হ্যাঁ, সেই ব্যাপারটা একটু রাফ করে দেখাচ্ছি তোমাদেরকে আমি। মূল অংশটা সাইডে থাকুক। এবার দেখো, খেয়াল করো একটু। H2O3, এই 2 মাইনাস থেকে থায়োসালফেট থেকে টেট্রাথায়োনেট, S4O6 2 মাইনাস হবে। খুব ভালো করে বুঝবে কিন্তু এখানে। এখানে যদি আমরা একটু দেখে নিই যে জারণ মান আসলে কার কত, এখানে গড় জারণ মান কার কত, খেয়াল করো তো। 2x মাইনাস অক্সিজেনের 3×6 -2, 3টা আছে, আর চার্জ কত -2। তাহলে 2x ইজ ইকুয়াল, ওই পার্শ্বে পাচ্ছি +4, তাহলে x এর মান কত +2। তার মানে থায়োসালফেটে একটা সালফারের জারণ মান +2, তাই না? ঠিক তাই, এই টেট্রাথায়োনেটে তুমি যদি বের করো, তাহলে একটা সালফারের বের করলে তুমি x এর মান পাবে +2.5। তোমরা বের করে দেখো, এটাই পাবে। আর আমার প্রতি বিশ্বাস রাখো, যেহেতু আমি বের করেছি। ঠিক আছে? আচ্ছা, এখন এইটা একটা সালফার এখানে +2 থেকে একটা সালফার +2.5 হচ্ছে। তাহলে টোটালি জারণ মানের পরিবর্তন আসলে কত হচ্ছে? হাফ। কিন্তু হাফ না, বলো তো? কিন্তু কখনো কি কোনো পার্টিকেল হাফ ইলেকট্রন ছাড়তে পারে? পারে না কিন্তু। তাহলে এটাকে সামগ্রিকভাবে তোমার কি করতে হবে? সমতা করতে হবে। যেমন একটু তাকাও, প্রথমত যে কাজ করতে হবে, একটা সালফার একটা সালফার যদি +2.5 হয়, তাহলে এখানে 4টা সালফার আছে না, দেখো তো। তাহলে একটা সালফারের +2.5, তাহলে +2.5, 4টা সালফার আছে, তাহলে সব মিলে কত হবে? 10 হবে নিশ্চয়ই। তাহলে আমি বলতে পারি এই টোটাল যৌগে সালফারের মোট জারণ মান +10। খুব ভালো করে বুঝবে কথাটা। আমি আরেকবার রিপিট করছি, দেখো। এখানে এক্স বলতে আমরা একটা সালফারের বের করেছি, কত? একটা সালফার +2.5। সালফার আছে মোটের ওপর 4টা, তাহলে 4 জন মিলে 4 × 2.5, মোট সালফারের জারণ মান 10। আবার জারণ বিজারণ বিক্রিয়ার সমতা সাধনের মূল শর্ত হচ্ছে প্রথমে আগে বিক্রিয়ক এবং উৎপাদে পরমাণুর সংখ্যা সমান করতে হবে। তাহলে তুমি যদি পরমাণুর সংখ্যা সমান করতে চাও, এখানে 4টা, এখানে 2টা সালফার হবে না তো, তাহলে এখানে 2 দিয়ে গুণ করে তোমাকে আগে সালফার 4 বানাতে হবে। তাহলে তুমি এবার বলো, একটা সালফারের +2 হইলে সালফার এবার 2 × 4টা হলো, তাহলে মোট যৌগে সালফারের মোট জারণ মান +8 পাচ্ছি কিন্তু। তাহলে টোটালি থায়োসালফেটে সালফারের মোট জারণ মান +8, টেট্রাথায়োনেটে সালফারের মোট জারণ মান +10। তাহলে +8 থেকে +10, এই রূপান্তরণে ইলেকট্রন কি দুটো ছারণ ঘটবে না, বলো তো? অবশ্যই দুইটাই ছারণ ঘটবে। তাহলে আমরা এক কথায় বলতে পারি, থায়োসালফেট থেকে টেট্রাথায়োনেট যখন রূপান্তরিত হচ্ছে, মোট দুটি ইলেকট্রনের চেঞ্জের ফলে এটা তৈরি হচ্ছে। তাহলে এবার আমি মূল অংশে চলে যাচ্ছি। দেখো, তাহলে ব্যাপারটা কি ছিল? এখানে আমরা টোটালি যদি 2 দিয়ে আগে গুণ করে নিলাম, যেহেতু সালফার ওখানে 4টা হয়েছে, তাহলে এখানেও 4 বানালাম। তাহলে মোট জারণ মান +8, এবং এখানে মোট জারণ মান তাহলে কত হবে? +10 সালফারের। হ্যাঁ, আচ্ছা, ওখানে লিখলাম কেন? এখানে, আচ্ছা, এখানে লিখে দিই। দিস ইজ, দেখো, তাহলে এখানে পেলাম আমরা +8 পেয়েছি টোটাল জারণ মান, এখানে +10। তাহলে আমাকে একটু বলে দাও, এই থায়োসালফেট থেকে, এখানে তো 2 দিয়ে গুণ দিতে হবে 4 বানানোর জন্য। তাহলে আচ্ছা, আমি এটা তো সমতা সাধনকৃত না, এখানে সমতা করছি, তাহলে এটা মুছে দিই। হ্যাঁ, ভুল করে উপরে লিখে ফেলেছি। আচ্ছা, তাহলে এটা আমাদের মূল সমীকরণ।
তাহলে এখন দেখো এখানে সালফার চারটা বানিয়ে নিয়েছি 2 দিয়ে গুণ করে, টোটাল জার্মান প্লাস 8, টোটাল জার্মান প্লাস 10। তাহলে টোটালি চেঞ্জ হইলো কয়টা ইলেকট্রনের ছাড়ন? দিস ইজ দুটো ইলেকট্রনের ছাড়ন, তার মানে এটা জারণ অর্ধ বিক্রিয়া। বুঝেছো নিশ্চয়ই সবাই? সবাই বুঝতে পেরেছো? ওকে, এবার তাহলে এখন একটু দেখে নাও, এবার তাহলে আমাদের কাজটা কি? এবার এখানে দেখো, এখানে আমি যদি বিবেচনা করি এইরকম একটা আয়োডিন, এর আগের বিক্রিয়াতে করে দেখালাম কিন্তু তোমাদেরকে, ঠিক রিভার্স প্রক্রিয়া। একটা আয়োডিন মুক্ত অবস্থায় 0, সেখান থেকে একটা মাইনাস হয়েছে, তার মানে সে একটা ইলেকট্রনকে গ্রহণ করেছে। কিন্তু কিন্তু মূলত আমাদের আয়োডিন এখানে দুটো পরমাণু মিলে একটা অণু, 2 জন মিলে গ্রহণ করবে 2টা, আয়োডাইড উৎপন্ন হবে 2টা। তাহলে এটা কি ইলেকট্রন গ্রহণ, তার মানে কি বিজারণ অর্ধ বিক্রিয়া। এবার সামেশন করব আমরা, করে ফেলো তোমরা, ঝটপট করে ফেলো, নামিয়ে ফেলো। ততক্ষণ আমি একটু নেট কানেকশনটা চেক করে নিই। তাড়াতাড়ি করো। হয়ে গেলে ডান লিখে দাও, হয়ে গেলে ডান লিখে দাও। অসুবিধা নাই সঞ্জিত, পরীক্ষার কারণে লাইভ করতে পারছো না, কিন্তু ঝটপট যখন একটু চাপ কম হবে একটু করে নিও। হ্যাঁ, আমি বুঝতে পারছি এখন উপায় না থাকার কারণে তোমাদেরকে এভাবে ক্লাস দিতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, ডোন্ট মাইন্ড, তবে ক্লাসগুলো করে নাও। আচ্ছা ঠিক আছে, নেট স্পিডটা 100 MBPS প্যাকেজ নিয়েছি, কিন্তু তারপরেও আসলে কি বলবো, নেট মাঝে মধ্যে আপ ডাউন করছে দেখছি। ঠিক আছে, তারপরে কষ্ট করে করো। হ্যাঁ, আচ্ছা, তো এখন নিশ্চয়ই তোমরা এইটুকু করতে পেরেছো। দেখো যেহেতু প্লাস মাইনাস ইলেকট্রন, দেখো প্লাস মাইনাস, এই যে মাইনাস অ্যান্ড প্লাস, এইটুকু খোদা হাফেজ। হ্যাঁ, আচ্ছা, এখন এইটুকুর মধ্যে তাহলে আমরা কি কি পেলাম? 2টা S2O3 মাইনাস পেলাম, তার সাথে পেয়েছি হচ্ছে আয়োডিন। এরপরে এখানে উৎপন্ন হয়েছে S4O6 মাইনাস উৎপন্ন হয়েছে, এবং আয়োডাইড উৎপন্ন হয়েছে 2টা। ওকে, এইটা 100% আমরা জানি বিশুদ্ধ সমীকরণ, এখানে কোনো ঘাপলা নাই। এবার তাহলে এখান থেকে যে কাজটা করব আমরা, সেই কাজটা হচ্ছে কি, দর্শক আয়ন যাদেরকে আমরা বিক্রিয়ার প্রথমে তাদেরকে আয়োনাইজড করে আমরা রেখে দিয়েছিলাম, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ বর্জনে তাদের কোনো ভূমিকা যেহেতু নাই, কিন্তু এখন আমরা দর্শক আয়নগুলোকে নিয়ে এসে পূর্ণ বিক্রিয়াটা পূর্ণ করতে পারি। ঠিক আছে, ওকে, তাহলে কি আসবে দেখো তো। এখানে ছিল কে? এখানে সোডিয়াম ছিল,
Na2S2O3, তাই না? তার সাথে সমতা করার পর সামনে আবার 2 এসেছে। এরপর আয়োডিন এখানে আছে, এরপর এখানে 2 মাইনাস, তার মানে এখানে সোডিয়াম ছিল Na2S4O6। এরপরে তাকিয়ে দেখো তো, এখানে আয়োডাইড, এর সাথে সোডিয়াম ছিল, সোডিয়াম আয়োডাইড, কিন্তু সমতা করার পর এর সামনে এসেছে 2। তাহলে এবার একটু মিলিয়ে দেখি তো আমরা, সমতা করার আগে কিন্তু আসলে সব কিছু ঠিক ছিল না। তাকাও, সোডিয়াম এপাশে 2টা, ও পাশে ছিল এই যে 2 আর এই একে 3 হয়েছিল। আবার দেখো সালফার আমার এখানে 2টা ছিল, ও পাশে ছিল 4টা, আয়োডিন ছিল 2টা, ওই পাশে ছিল 1টা। এবার সমতা করার পর একটু খেয়াল করে দেখি তো, সমতা করার পর সোডিয়াম 2 2 4, সোডিয়াম এখানে 2, ওখানে 2 4, আয়োডিন 2টা, টোটালি আয়োডিন 2টা, সালফার 4টা, অক্সিজেন 6টা, অক্সিজেন 6টা, সব কিছু মিলে গেছে। তাহলে দিস ইজ ওকে, এইটা আমরা কমপ্লিট করতে পেরেছি। ঠিক আছে, ছোট্ট বিক্রিয়া কিন্তু বেশ ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। এবার আমরা, এটা গেল কত নাম্বার বলো তো? 7 নাম্বার। তার মানে এখানে থাকা আমি ম্যাক্সিমামগুলোই তোমাদেরকে সমতা সাধনগুলো করে দিলাম কিন্তু, ঠিক আছে। অনুরূপ শুধু একটা, মানে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের সাথে অক্সালিক অ্যাসিড, হাইড্রোজেন পার অক্সাইড এবং H2S, এই 3টার বিক্রিয়া একই স্টাইলে। শুধু হাইড্রোজেন পার অক্সাইড থেকে অক্সিজেন মুক্ত হয়, তারপরে কি অক্সালিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড হয়, আর H2S থেকে সালফার মুক্ত হয়, কিন্তু টোটাল স্টাইল একই, সংখ্যা সমতা সব একই। একটু দেখে নিবে, তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা ফাইনালি 8 নাম্বার আমরা উদাহরণটা দেখব, এক্সাম্পল 8। দেখো এটাও ছোট্ট কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। লিখো, দিস ইজ, আমরা কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইড এর বিক্রিয়া দেব আমরা। লিখো, পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া, কপার সালফেটের সাথে বা কিউপ্রিক সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইড। ওকে, এবার এখানে একটু মনে রাখতে হবে, বিক্রিয়ক আছে 2টা কিন্তু এখান থেকে উৎপাদ হবে 3টা। ঠিক আছে, তো এখন এখানে আমাদের মূলত ওই যে হৃদয় চেঞ্জ করার মতো, আমার হৃদয় তোমার হোক, তোমার হৃদয় আমার হোক, বিক্রিয়ক 2টা যেহেতু আছে। হ্যাঁ, তো কেমন হয় একটু খেয়াল করো, এখান থেকে মূলত কপার ইক অবস্থায় আছে, তাহলে সে আস অবস্থায় পর্যবেসিত হবে। ঠিক আছে, তাহলে কিউ, কপার হচ্ছে আয়োডিনের সাথে যাবে, তাহলে কিউ প্লাস আয়োডাইড। পটাশিয়াম সালফেটের সাথে আসবে পটাশিয়াম সালফেট, আর আয়োডাইড লবণ থেকে অলওয়েজ মনে রাখবে আয়োডিন রিলিজ হয়, মুক্ত হয়। তাহলে সেক্ষেত্রে কি কি প্রোডাকশন হবে? Cu2I2, এটা হচ্ছে কিউ প্লাস আয়োডাইড, তার সাথে উৎপন্ন হবে পটাশিয়াম সালফেট হবে, আর কিছু আয়োডিন এখান থেকে মুক্ত হয়। ঠিক আছে, তো এখানে একটা বিষয় একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিই, দুনিয়াতে কিছু কিছু যৌগ আছে যারা নিম্ন তাপমাত্রার ডাইমার হিসেবে থাকে। যেমন তোমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের নাম শুনেছিলে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমরা ফার্স্ট ইয়ারে দেখিয়েছিলাম যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা নিম্ন তাপমাত্রায়, এরা 2টা করে অনুযুক্ত হয়ে পরস্পর তারা Al2Cl6 গঠন করে থাকে, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার। ঠিক তাই কিউ প্লাস আয়োডাইড, এই কিউ প্লাস আয়োডাইড Cu2I2 মূলত এটা আসলে Cui, দেখো এখানে ক্লিয়ার হয় যে এটা কিউ প্লাস আয়োডাইড, দিস ইজ প্লাস, দিস ইজ মাইনাস, কিন্তু এরা পরস্পর 2টি করে অণু যদি থাকে পাশাপাশি তখন এরা কনভার্টেড ইনটু Cu2I2, এইটাকে বলা হয় কিউ প্লাস আয়োডাইডের ডাইমার। কি মার বলো তো? ডাইমার। ওকে, তাহলে এখন আমরা নিজেদের সুবিধার্থে এইটাকে এভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি, তোমার যেভাবে বুঝতে সুবিধা হয়। কারণ তুমি যখনই এটাকে Cui এটাকে 2 দিয়ে গুণ করবে, দেখো এই 2টা Cu এখানে সাবস্ক্রিপ্ট, I এর সাথেও সাবস্ক্রিপ্ট আকারে হয়ে যায়। ঠিক আছে, তো এখন আয়নিত সমীকরণ লিখবো আমরা, তবে এখানে একটু কাহিনী আছে। আয়োডিন বিক্রিয়ক এক জায়গার সাপেক্ষে, এখানে উৎপাদের 2 জায়গায় আয়োডিন আছে কিন্তু, তাহলে একটু দেখা দরকার। খেয়াল করি, এখানে পটাশিয়াম, কপার হচ্ছে +2, সালফেট তাহলে -2, এখানে পটাশিয়াম +1, আয়োডিন -1,
এরপর এখানে খেয়াল করে দেখি, আমরা এইটাকে বললাম যে আমরা এভাবেও লিখতে পারি, অবলিক আকারে লিখতে পারি। দেখো কিভাবে, আমি এইটাকে একটু ওপরে তুলে দিই, দিস ইজ এই বাবুটাকে একটু ওপরে তুলে দিই। আচ্ছা বুঝে নাও, ওরই পরিবর্তে আমরা এখানে লিখলাম CUI লিখলাম, সামনে 2 দিলাম শুধু বোঝানোর জন্য। ক্লিয়ার? তাহলে এটা দেখো +1, এটা -1। এবার এটা +1 দুইটা, সালফেট -2টা, মুক্ত অবস্থায় 0। আশা করি বুঝতে পেরেছো এইটুকু, যেটুকু একটু এক্সেপশনাল বললাম আমরা, এটা বুঝতে পারার কথা। হয়েছে? ওকে, এখন একটু দেখব আমরা এখানে দর্শক আয়ন মূলত কে। দর্শক আয়ন আসলে বিক্রিয়ক এবং উৎপাদে যদি একই থাকে তাহলে বোথ দর্শক আয়ন হয়। সেক্ষেত্রে এখানে দেখো সালফেট নিশ্চয়ই এখানেও -2, সালফেট এখানেও -2, তাহলে সে দর্শক। পটাশিয়াম এখানেও +1, পটাশিয়াম এখানেও +1। কয়টা পটাশিয়াম সেটা বিষয় না, একটার জারণ মান দেখতে হয়। কয়টা বলো তো? একটার জারণ মান। ওকে, এবার আবার একটু খেয়াল করে দেখো, আয়োডিনের দিকে একটু খেয়াল করো, এখানে একটু আলাদা কাহিনী আছে। আয়োডিন -1, এর সাপেক্ষে এখানেও দেখো -1, কিন্তু এটা -1 এর সাপেক্ষে এটা 0। তাহলে এর সাপেক্ষে এর কোনো চেঞ্জ হয়নি, কিন্তু এর সাপেক্ষে ওর আবার চেঞ্জ হয়েছে। তাহলে কি আমি বলতে পারি যে এইটার সাপেক্ষে এইটার চেঞ্জ না হওয়ার কারণে এর মানে কি এটা দর্শক আয়ন, কিন্তু এর সাপেক্ষে যেহেতু এটা চেঞ্জ হয়েছে বা এর সাপেক্ষে এটা চেঞ্জেবল, তাহলে আমরা বলতে পারি এইটা কিন্তু দর্শক আয়ন হবে না। কারণ যেহেতু একটা আয়োডাইড থেকে আমাদের উৎপাদে 2 জায়গায় আয়োডিনের অস্তিত্ব আছে, তাই এইটার সাপেক্ষে এইটাকে যদি ওইটা না থাকতো তাহলে দুইজনকে আমরা দর্শক আয়ন বিবেচনা করতাম। কিন্তু এর সাপেক্ষে এর চেঞ্জ না হইলেও এর সাপেক্ষে ওর চেঞ্জ হয়েছে বা ওর সাপেক্ষে এ চেঞ্জেবল, তাই বিক্রিয়কে যদি এটা অস্তিত্ব না থাকে তাহলে উৎপাদে তো সে থাকতে পারবে না। তাই এই ক্ষেত্রে মনে রাখবে, যদি একাধিক উপাদান থাকে বিক্রিয়ক উৎপাদে, সেক্ষেত্রে যেটার সাপেক্ষে চেঞ্জ হবে না সে শুধুমাত্র দর্শক আয়ন হবে, আর যার চেঞ্জ হবে সে দর্শক আয়ন হবে না। তাহলে এর সাপেক্ষে ও চেঞ্জেবল, ওর সাপেক্ষে এ চেঞ্জেবল, তাহলে এরা দুজন দর্শক নয়, শুধু এইটাই দর্শক হবে। সো এখান থেকে এটা দর্শক আয়ন হিসেবে চলে যাবে। তাহলে থাকলোটা কি দেখি একটু, থাকলো এখানে Cu2+ থাকলো, যোগ এখান থেকে পটাশিয়াম যদি দর্শক আয়ন হয় তাহলে আয়োডাইড থাকলো। এই পাশে দেখো Cu+ থাকলো, Q+, কিন্তু সংখ্যাগতভাবে কয়জন? 2 জন। এরপর এখানে এতিম সন্তান, এটার কেউই থাকে না, কিন্তু আয়োডিন থেকে গেল। ঝটপট লিখো। এখন আমরা এখান থেকে আলাদা করে লিখব দুইটাকে। 1 নম্বরে দেখো Cu2+ থেকে এখানে গঠন হয়েছে Cu∪, অর্থাৎ Q প্রিক থেকে Q+ হয়েছে, তার সাথে এখানে এর 2টা আছে। ক্লিয়ার? তো এখন আমরা মূলত এটা একটা অর্ধেক অংশ। নেক্সট আয়োডাইড থেকে আয়োডিন হওয়া, এটা আমার পরিচিত, এটা আমরা পরিচিত, এটা পেয়েছি, তাই না? বলো তো, এর আগের বিক্রিয়াতে অর্থাৎ এর আগেরটাতেই আমরা করে আসলাম, তাহলে এইটুকু আমাদের পরিচিত। কিন্তু এইটা কিন্তু এর আগে করি নাই। দেখি একটু, কিউ প্রিক থেকে কিউ প্লাস, কিউ প্রিক থেকে কিউ প্লাস, তাহলে একটু 2টাকে তুমি আপাতত সরিয়ে দাও। দেখো তো, এই 2টাকে আমরা আপাতত সরালাম, ঠিক আছে, পরে নিয়ে আসছি। এখন তুমি আমাকে বলো, এই কিউ প্রিক থেকে কিউ প্লাস হওয়ার জন্য দেখতেই পাচ্ছ চার্জ একটাই চেঞ্জ, তাহলে এখানে সে একটা ইলেকট্রন খেয়েছে, তাই না? কিন্তু একটু তাকাবে তোমরা, দেখো তো এখানে কপার তো আছে 2টা, তাহলে এখানে কিউ প্রিকও লাগবে 2টা, সেক্ষেত্রে ইলেকট্রন খাবে কয়টা? 2টা, হিসাব শেষ। এবার পরবর্তীটাতে যদি দেখি, আগের মতোই আমি একটা বিবেচনা করছি। আগে দেখো আয়োডিন, এখানে একটা বিবেচনা করছি, তাহলে মুক্ত অবস্থায় 0। সে একটা আয়োডাইড থেকে একটা আয়োডিন পরমাণুতে পরিণত হওয়ার জন্যে তার দেখো একটা ইলেকট্রন ছাড়তে হয়। এবার যেহেতু এখানে আয়োডিন পরমাণু 2টো মিলে একটা অণু, তাই 2টা আয়োডাইড এখানে প্রয়োজন হবে, 2টো ইলেকট্রনও তখন ছেড়ে দিবে। সেক্ষেত্রে 2টি ইলেকট্রন ছাড়ন, 2টি ইলেকট্রন কি গ্রহণ, তাহলে ছাড়ন গ্রহণ সমান সমান। তাহলে সেক্ষেত্রে
এখান থেকে সামেশন যদি করি, যোগ করি, তাহলে কি আসে? ইলেকট্রন ইলেকট্রন মাশাআল্লাহ চলে যাবে। সো এখানে কি থাকলো? কপার 2+ থাকলো 2টা, আয়োডাইড আয়নকেও পেলাম কয়টা? 2টা। এখানে কিউ প্লাস তৈরি হলো কয়টা? একটা, সরি 2টা। এবং এখানে আয়োডিন থাকলো 1 অণু। ঝটপট একটু জানাবে, আমি সমতা বিধানের যে অংশটুকু এই 3টা ক্লাসে চালাচ্ছি তাতে করে তোমাদের একেবারে ঝাক্কাস হয়ে যাওয়ার কথা, মানে কোনো অসুবিধা হওয়ার কথা না। একটু জানাও তো বুঝতে পারছো কিনা তোমরা, কেমন বুঝছো, সুপার ডুপার বুঝছো না হালকা বুঝছো, একটু জানাও। হয়েছে সবার? ওকে, ধন্যবাদ, ক্রিস্টাল ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে এবার তোমরা আমাকে একটু দর্শক আইনগুলো নিয়ে এসে দেখাও, একটু দর্শক আইনগুলো নিয়ে আসো তোমরা, দেখি একটু দর্শক আইন। এর সাথে কে ছিল বাবুরা বলো তো? দিস ইজ, এর সাথে ছিল কপার সালফেট। সমতা করার পর আমরা সামনে কত পেয়েছি? দিস ইজ 2 পেয়েছি। এরপর এখানে পটাশিয়াম ছিল আয়োডাইড আকারে, সমতা করার পর সামনে 2 এসেছে। এর সাথে কে ছিল? CuI ছিল, তাই না বলো তো? সমতা করার পর এখানে 2 এসেছে। এরপর কি? আয়োডিন মুক্ত হয়েছে। এতিম সন্তানের কথা ভুলে যেও না তোমরা। এতিম সন্তান হিসেবে এখানে কে আছে? দিস ইজ পটাশিয়াম সালফেট আছে। একটু খেয়াল করে গুনে দেখো তো সবকিছু ঠিক আছে কিনা, একটু গুনে দেখো যে সবকিছু ঠিক আছে কিনা। কপার 2টা ঠিক আছে, আয়োডিন 2টা ঠিক আছে। এরপরে সরি, আয়োডিন ঠিক নাই, পটাশিয়াম ওখানে আমাদের 2টা ঠিক আছে, সালফেট 2টা হয়ে গেছে। তো সালফেটকে যদি 2 বানাতে চাই, সালফেটকে যদি আমরা 2 বানাতে চাই, খেয়াল করে দেখো তো এখানে কি কাজ করা যেতে পারে। আমাদের পটাশিয়াম এখানে 2টা, তাহলে আমি যদি এখানে 2 দিয়ে গুণ দিই, খেয়াল করো তো একটু সহযোগিতা করো তোমরা আমাকে। এখানে যদি 2 দিয়ে গুণ দিই তাহলে আমাদের পটাশিয়াম 4টা হয়ে গেছে, সালফেট 2টা মিলেছে। তাহলে এক্ষেত্রে অটোমেটিক্যালি আমাদের ওই পাশে 2 দিয়ে গুণ দিয়েছি, এ পাশেও মনে হয় 2 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 2 দিয়ে গুণ দিলে এখানে কত ছিল? ছিল হচ্ছে 2, হয়ে গেল কত? 4। তাহলে আমরা মনে হয় পটাশিয়াম 4টা মিললো, আয়োডিনও 2 2 4টা মিলেছে। একেবারে দেখো উভয় পক্ষে 2 দিয়ে গুণ করার কারণে, অর্থাৎ পটাশিয়ামকে এবং এখানে পটাশিয়াম আয়োডাইডকে, এই 2টা জায়গায় শুধু গুণ করলেই আমাদের খাপে খাপ মিলে গেছে একদম, তাই না? ওকে, তাহলে আমাদের সমতা সাধনের যে কয়েকটা প্রশ্ন যতগুলো আমাদের পরীক্ষায় থাকে সাধারণত, সেইগুলো আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? এবার একটু আমাকে জানাও সবার কমপ্লিট হয়েছে কিনা। যদি হয়ে থাকে একটু ডান লিখে দাও, যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে একটু ডান লিখে দাও আমাকে। ঝটপট একটু লিখে দাও যে কমপ্লিট হয়েছে কিনা। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি যতগুলো তোমাদের এটা দিয়ে কয়টা করলাম দেখো তো, 8টা করে দিলাম। তা আমাদের তোমাদের পাঠ্যসূচিতে থাকা অধিকাংশ সবগুলোই আমি করে দিলাম, ঠিক আছে? তো যাই হোক, এখন এইগুলো পরীক্ষায় যেহেতু আসে, একটাও যেন প্রবলেম না হয়, ঠিক আছে? আচ্ছা, এবারে আমাদের এই জারণ বিজারণ বিক্রিয়ার যে সমতা সাধনগুলো আমরা করলাম, এখানে জারক এবং বিজারকের তার মানে বিক্রিয়ার যে অনুপাত, অর্থাৎ কে কার সাথে কত মোল রেসপেক্টে বিক্রিয়া করে, এইটা একটু
আমরা অলরেডি করে ফেলেছি সেটা জানবো, কারণ সবসময় আমার বিক্রিয়ার সমতা করে এত বড় সমাধান করে আসার পর তারপরে আমরা অনুপাত বের করব, সেটা আমাদের জন্য কষ্টকর হবে। তাহলে এবার আমরা যে বিক্রিয়াগুলো করলাম সেই বিক্রিয়ার একটু সারসংক্ষেপ একটু দেখে নিই আমরা। যেমন প্রথমত আমরা বিক্রিয়া যেটা দেখেছিলাম তাতে হচ্ছে কি কি ছিল দেখো তো। যদি একটু বড় বিক্রিয়াগুলোর কথা বলি, পটাশিয়াম ডাইক্রোমেট K2CR2O7, এর সাথে যখন আমরা ফেরাস সালফেটের বিক্রিয়া দিলাম, খেয়াল করো ফেরাস সালফেট, আমি শুধু জারক আর বিজারক অংশটুকু নেব, জারক এবং বিজারক নেব। তাইলে এখানে বিক্রিয়া শেষে সমতা করার পর তুমি খেয়াল করে দেখো, এইটার সামনে 1 মোল আসলেও এর সামনে কিন্তু 6 মোল এসেছিল। তার মানে এখানে জারক এবং বিজারকের বিক্রিয়ার যে অনুপাত, সেই অনুপাতটা জানতে হবে তোমাদেরকে। তার মানে এইটাকে আমরা অঙ্ক করার সময় কিন্তু এভাবে লিখব, K2CR2O7 এর 1 মোল একটু ভালো করেই লিখি, দিস ইজ 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট ইজ ইকুইভ্যালেন্স। তার মানে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট প্রশমিত করতে পারে 6 মোল ফেরাস সালফেটকে। আবার যখন আমরা পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া দিলাম ফেরাস সালফেটের KMnO4, এইটাই তখন এর 1 মোলের রেসপেক্টে এইটার 5 মোল প্রশমিত হয়েছে। এবং আমরা টোটালি সমতা করার পর কিন্তু এটা পেয়েছিলাম এইরকম 2 মোল আকারে ছিল, 2 মোল KMnO4 ইজ ইকুইভ্যালেন্স, এটা তখন 10 মোল ছিল, তাই না? তবে আমরা মিনিমাইজ করে নিলে দিস ইজ 5:1 হয়, 10:2 মানে দিস 5:1, ঠিক আছে? ঠিক আছে, প্লেলিস্ট করে দিবনি খালিদ মেহমুদ, ঠিক আছে? আচ্ছা, আমি সিরিয়াল করে দিবনি, ঠিক আছে, ক্লাসের নাম্বারগুলো। তবে এখন আপাতত একটু ডেটগুলো দেখে দেখে, তারিখগুলো দেখে দেখে করো যে কার পরে কি হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, এখন এইটা আমাদের খুবই মার্কামারা বিক্রিয়া, তার মানে এইটা খুব পরীক্ষায় এই সংশ্লিষ্ট অঙ্ক থাকে 1 নাম্বার, এটা 2 নাম্বার। এবার দেখো, যখন তুমি দিস ইজ KMnO4 এর সাথে তুমি বিক্রিয়া করালে, কার বিক্রিয়া করালে দেখো তো, ইজ ইকুইভ্যালেন্স অক্সালিক অ্যাসিডের বিক্রিয়া করালে C2O4, অথবা তুমি দিস ইজ H2O2 এর বিক্রিয়া, অথবা H2S, এই 3টা বিক্রিয়ক আসলে একই রেসপেক্টে বিক্রিয়া করে, কোনো চেঞ্জ নাই। শুধুমাত্র মনে রাখতে হয় অক্সালিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপাদন হয়, হাইড্রোজেন পার অক্সাইড থেকে অক্সিজেন হয়, আর H2S থেকে সালফার উৎপাদন হয়, এইটুকুই শুধু ডিফারেন্স। এবার এইটার সাপেক্ষে আমরা জানি যে এটার 2 মোলের রেসপেক্টে এইটার দরকার হয় 5 মোল, এবং আমরা দেখবা লাস্ট পর্যন্ত একে 5 দিয়ে আর ওকে 2 দিয়ে গুণ করে সমতা করেছিলাম, মনে আছে? ওকে, তাহলে এই রেশিওটা তোমরা একটু মনে রাখো। ওকে, এরপর একটু দেখো তো, কিছুক্ষণ আগেই লিখলাম আমরা, দিস ইজ কপার সালফেটের সাথে, কপার সালফেট এর সাথে আমরা যদি এখানে দেখি যে কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইড যে বিক্রিয়া হলো কিছুক্ষণ আগেই পেলাম, তাহলে এইটার 2 মোলের রেসপেক্টে তাকাও, এখানে যদি আমরা দেখি যে মূল বিক্রিয়া যেটা, সেটা এখানে 2 মোলের রেসপেক্টে এটাও 2 মোল বিক্রিয়া করছে। পরবর্তীতে সমতা সাধনের জন্য কিন্তু আমরা এখানে 4 মোল দিয়েছি, এবং যে আয়োডিন উৎপন্ন হচ্ছে এখানে 2 মোল কিউপ্রিকের সাপেক্ষে 1 মোল আয়োডিন উৎপন্ন হয়। তাই তুমি কপার সালফেট 2 মোলের রেসপেক্টে আয়োডিনকে লিখবা কত মোল? 1 মোল, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা এখানে আমাদের প্রয়োজনীয় অংশ দরকার হচ্ছে, বিক্রিয়া দরকার হয়, এটা 2 মোলের রেসপেক্টে আয়োডিন দরকার হয় 1 মোল, বা 1 মোল আয়োডিন উৎপন্ন হয়। তাহলে এই রকম কিছু রিলেশন যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের ম্যাথগুলো করাটা খুব সহজ হয়ে আসবে, ঠিক আছে? তাহলে এই মোল সংখ্যার অনুপাতটা মনে থাকবে। তো এটা যদি মনে না থাকে তাইলেও কিন্তু আমরা তুল্য সংখ্যা দিয়েও হিসাব করতে পারবো, ঠিক আছে? তো এখন একটু দেখে নিতে চাই আমরা, হয়েছে এটুকু জানাও তোমরা, এইটুকু বুঝলে কিনা, এইটুকু বুঝলে কিনা একটু জানাও আমাকে। ওকে, থ্যাংক ইউ।
আচ্ছা, তাহলে আমাদের এইটুকু আমাদের প্রয়োজন পড়বে বিভিন্ন ম্যাথ করার জন্যে, যে এর 1 মোলের রেসপেক্টে ওর কত মোল প্রয়োজন। এই রেশিওগুলো জানলে আমরা তখন ইজিলি ম্যাথগুলো করতে পারবো। ঠিক আছে, ওকে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা বলেছিলে যে 1 ঘন্টায় ক্লাস করবে। এরপরে আমরা যে ক্লাসটা করব, আমাদের মূলত সমতা সাধন কমপ্লিট হয়ে গেছে এবং এই অংশের আমাদের শুধুমাত্র বাকি থাকলো গাণিতিক টার্মগুলো। ঠিক আছে, সেই গাণিতিক টার্মগুলো আমরা আর একটা ক্লাসে ইনশাল্লাহ শেষ করব। ঠিক আছে, তো তোমরা যদি সব কিছু ওকে থাকে তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। ঠিক আছে, আগামী ক্লাসে আমরা এর পরের অংশ এই বেসিকটুকু দিয়ে সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি চেষ্টা করব সব কিছু তোমাদের সহজ করে দেওয়ার। ধন্যবাদ খালিদ সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, তো তাহলে আজকে কি বিদায় নেব তোমরা বলো, না আর একটু পড়াবো? ওকে, ঠিক আছে, তাহলে আগামী দিন আমরা এই চ্যাপ্টারের ইনশাল্লাহ লাস্ট ক্লাস করব। তবে সেই দিন একটু একটু ধৈর্য রাখতে হবে। তার মানে 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট আমরা ক্লাস নেব। ঠিক আছে, তো ঠিক আছে প্রাণপ্রিয় শিক্ষার্থী, আল্লাহ হাফেজ। হ্যাঁ।